আগের দিন তো গড় পার্থক্য হয়েছে, গড় পার্থক্য কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আজকে সমক পার্থক্য। ঠিক একটা পার্টিকুলার জায়গায় আমি দুটো জিনিসকে কেটে দিয়েছিলাম, সেখান থেকে ব্যাপারটাকে স্টার্ট করা যাবে। প্রসার আর চতুর্থক পার্থক্য কেটেছিলাম, মনে আছে? তারপরে গড় পার্থক্য আর সমক পার্থক্য আছে, সেটা জানিয়েছিলাম। চ্যাপ্টার 3-তে ফার্স্ট 2 পেজের পরে থার্ড পেজে কি সেকেন্ড পেজে আছে। প্রথমে চ্যাপ্টার 3 সেকেন্ড কি থার্ড পেজে যা, এখানে হ্যাঁ প্রসার আর চতুর্থক পার্থক্য কেটে দিলাম। তারপরে গড় পার্থক্য এটা হয়ে গেছে। সমক পার্থক্য পেয়েছিস সবাই? সমক আমি বলছি প্রথম 2 পেজের মাথাতেই আছে। হ্যাঁ, সমক পার্থক্য বা প্রমাণ বিচ্যুতি, এটা আরেকটা নাম আছে প্রমাণ বিচ্যুতি, বা ইংলিশে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সমক পার্থক্য বা প্রমাণ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এইটার মেন যে ফর্মুলাটা বা সমক পার্থক্যের হেডিংয়ে চলে যেতে পারিস, গড় পার্থক্যের উদাহরণগুলো যেখানে শেষ হচ্ছে তারপরে গিয়ে সমক পার্থক্য শুরু হচ্ছে। সমক পার্থক্যটা আমরা কিভাবে বের করি? সমক পার্থক্যের আগে একটা জিনিস জানতে হবে, সেটা হলো ভেদ মান। ভেদ মান বা ইংলিশে বলে ভ্যারিয়েন্স, এটা একটা শর্ট নাম হলো ভ্যার। ভ্যারা নাম দিয়েছে, ভ্যার। ভ্যার মানে ভারও, ভ্যার এক্স বা ভার এক্স, বাংলায় বলছে ভেদ মান। এই যে ভেদ মানটা আমরা বের করব, সেই ভেদ মানের যদি বর্গমূল করে দিই তাহলে আমরা কি পাবো? সমক পার্থক্য বা প্রমাণ বিচ্যুতি, বা ইংলিশে বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ইংলিশ নামগুলো একটু মনে রাখবি। সমক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি? ভেদ মান যেটা পাবো তার যদি আমরা বর্গমূল করি, সিম্পল বর্গমূল, এমন কোনো ব্যাপার নয়। যদি ভেদ মান করে বের করবো সেটা আসছে। ভেদ মান যদি 4 বেরোয় তাহলে সমক পার্থক্য কত বেরোবে? 2। ঠিক আছে, পজিটিভ সেন্সেই ধরা হবে, নেগেটিভ নয়। তখন ভেদ মানটা কি করে বেরোবে? ভেরি সিম্পল বিষয়, মানে জাস্ট ওই যে ছক করে যেভাবে গড় পার্থক্য বের করছিলি ওরকম টাইপেরই ছক হবে, কিন্তু পার্টিকুলার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা মনে রাখতে হবে। তো ভেদ মানের ফর্মুলাটা কি? ভেদ মান বের করার ফর্মুলাটা হলো এইটা, যে 1/n, n ফর বোঝা যাচ্ছে কি, মানে ওই সামেশন এর টোটাল ফ্রিকোয়েন্সি যোগফল বা টোটাল কতজন আছে, ইনটু xi মাইনাস x বার তার হোল স্কয়ার। ভেরি সিম্পল বিষয়। দেখ ভালো করে যদি একটু খেয়াল করিস, গড় পার্থক্যে আমরা এই কাজটাই করতাম, শুধুমাত্র স্কয়ার থাকতো না, তার পরিবর্তে কি থাকতো? মডিউলাস। মডিউলাস xi মাইনাস x বার, মনে পড়ছে তো? তাকে কি n দিয়ে ভাগ করতাম, আর এখানে কি হয়েছে? মডিউলাস নেই, কি আছে? স্কয়ার। তাই সেই xi মাইনাস xi থেকে x বার মানে কি? x বার মানে কি? মধ্যক বা যৌগিক গড়। তাহলে মধ্যক যা যা ফর্মুলা আমরা শিখেছি বা যে যে পদ্ধতিতে শিখেছি সেটা বের করতে পারবো। প্রতিটা xi থেকে x বারকে বিয়োগ করব, তার একটা কলাম থাকবে আলাদা। ঠিক আছে, এবার তার কি হোল স্কয়ার বের করতে পারি, করব। বাট সেইটাকে কি করব? 1/n দিয়ে, মানে n দিয়ে ভাগ করব, n ফর ফ্রিকোয়েন্সি। এখন বিষয়টা হলো শুধু এটা নয়, মানে তার সঙ্গে স্বাভাবিকভাবে কি আসবে? একটা সামেশন আসবে। ক্লিয়ার? যে তাহলে সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কয়ার, তাকে আমরা n দিয়ে ভাগ করলে কি পেয়ে যাচ্ছি? ভেদ মান। তাহলে সমক পার্থক্য কি করে বের করব? রুটের ভেতরে যদি ভেদ মানটাকে বসিয়ে দিই, বা এটাকে এরকম ভাবে লিখতে পারি যে সামেশন অফ xi মাইনাস x বার তার হোল স্কয়ার বাই n, পুরোটাই কিন্তু রুটের ভেতরে লিখতে হবে। n ফর, আরেকবার রিপিট করি, যে ফ্রিকোয়েন্সি টোটাল যোগফল। এখানে তো স্মল n লিখতে পারিস, ক্যাপিটাল n লিখতে পারিস, বা সামেশন m ও লিখতে পারিস। এদিক ক্লিয়ার? নাইস। আচ্ছা, এইবার আমাকে লজিক্যালি বল, মানে এখানে n দিয়ে লেখা হয়েছে, এবার যখন ফ্রিকোয়েন্সি থাকবে, ফ্রিকোয়েন্সি থাকলে অ্যাকচুয়ালি আমরা কি করি? গড় পার্থক্যের আইডিয়া থেকে নিশ্চয়ই মনে আছে, ফ্রিকোয়েন্সি দিয়েও আলাদা করে গুণ করতাম না, তাই তো? তাহলে একই লজিক এখানে অ্যাপ্লাই হবে। তাহলে ভেদ মান বের করি বা সমক পার্থক্য বের করি, যখনই ফ্রিকোয়েন্সি জিনিসটা থাকবে তখনই আমরা কি করে ফর্মুলাটা লিখব? তাহলে সামেশন অফ
মাইনাস এক্স স্কয়ার হোল স্কয়ার বাই সামেশন অফ। বলতে পারি যখনই পরিসংখ্যাটা থাকবে তাহলে প্রতি ক্ষেত্রে এই যে বর্গটা বেরোচ্ছে সেই বর্গের সাথে তার নিজস্ব পরিসংখ্যা গুণ হবে, এই করে একটা কলাম তৈরি হবে, সেই কলামটা যোগ করে দেবো বললে সামেশন পেয়ে যাচ্ছি। সেইটাকে যদি টোটাল ঠিক হয়েছে, টোটাল পরিসংখ্যা বা টোটাল কতজন হয় তাকে যদি ভাগ করে দিই তাহলে আমরা পাচ্ছি নাকি ভেদ মান পাচ্ছি। আবার এই ভেদ মানকে যদি বর্গমূল করে দিই সমপার্থক্য পাচ্ছি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাকে শর্টে একটা নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় হলো এসডি। এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এটার একটা চিহ্নও আছে, এই চিহ্নটা হলো তোর সিগমা। সিগমা চিহ্নটা চেনা? সিগমা, ঠিক আছে, সিগমা দিয়ে আমরা সহগ পার্থক্য করি। তাহলে ভেদ মান বোঝানোর জন্য আমরা সিগমা স্কয়ার ইউজ করতে পারি, ঠিক আছে। ভেদ মানকে জেনারেলি শর্টে ভ্যার দিয়েই লেখা হয়, ঠিক আছে, অথবা অনেক জায়গায় সিগমা স্কয়ার দিয়ে আমরা লিখি। ক্লিয়ার? তাহলে আলাদা করে নতুন কিছু বলার নেই, ওই একইভাবেই কলম করে করে এগোতে হবে, একই ক্যালকুলেশন প্রসেস, শুধুমাত্র এই ফর্মুলার উপর বেস করে অ্যান্সার দেবে। ক্লিয়ার? তো যাই হোক, একটা অঙ্ককে দেখে নিতে পারি। শোন, এই প্রসঙ্গে আরেকটা কথাও বলে দিই, এইটা হলো মেন ফর্মুলা, এবার এইটা থেকে বেস করে অনেকগুলো সাব ফর্মুলা তৈরি করেছে। সমপার্থক্যে যে হেডিংটা আছে ওখানে যদি ভেতরে ভেতরে যাস অনেকগুলো সাব ফর্মুলা ইউজ করেছে, তৈরি করেছে। এই সাব ফর্মুলাগুলোকে নতুন করে মনে রাখার কোনো দরকার নেই, মানে এক্সট্রা হেডেক নেওয়া দরকার নেই, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওই সাব ফর্মুলার উপর বেস করেই অনেক উদাহরণগুলো ডিসকাস করেছে। ওই ফর্মুলার উপর বেস করে করতে হবে উদাহরণগুলো, তা নয়, বা অঙ্কগুলো তা নয়। যদি এই মেন জিনিসটা মনে রাখিস তাহলেই কাজ চলে যাবে। আমি সিগমা স্কয়ার দিয়ে অনেক সময় মানে সিগমা স্কয়ার দিয়ে না সিগমা সাফিক্সে সিগমা সাফিক্সে যদি ওটা সিগমা স্কয়ার দিয়ে সিগমা স্কয়ার, সিগমা 1 সিগমা 2 অন্য জিনিস, সিগমা 1 সিগমা 2 অন্য জিনিস। আচ্ছা দেখ, তার আগে সহগ পার্থক্যটাকে দেখে অঙ্ক দেখ। উদাহরণ 7, পার্থক্য শেষ হওয়ার পরে বেশ কিছু থিওরি ডিসকাশন হয়েছে, থিওরিতে আবার পরে আসছে। উদাহরণ 7 দেখতে পাচ্ছি সবাই আছে কি? 49, 63, 46 এক্সেট্রা আছে। ভালো করে খেয়াল কর উদাহরণ 7। দেখ, যে রাশিগুলো দিয়েছে সেটা আমরা সিম্পল যৌগিক গড় বা মধ্যক বের করতে পারবো। সিম্পলি যোগ করে কয়জন আছে? 8 জন আছে, 8 দিয়ে ভাগ, কত বেরিয়েছে? 56। তাহলে প্রতিটা সংখ্যা থেকে 56 বিয়োগ হবে। 49 থেকে 56 বিয়োগ হয়েছে -7, 63 থেকে 56 বিয়োগ হয়েছে +7, এরকম করে সব সংখ্যা পেয়েছি। সেই সংখ্যাগুলোর কি হয়েছে? স্কয়ার হয়েছে থার্ড কলামে। 49, 49, 100 এরকম করে গেছে। তার টোটাল সামেশন বেরিয়েছে কত? 324, 324। আর এইটাকে যদি আমরা n দিয়ে ভাগ করে দিই, এখানে n বলতে কি টোটাল যতজন আছে কতজন আছে? 8 জন। তাকে 8 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি ভেদ মান, তার বর্গমূল করলে আমরা পেয়ে যাচ্ছি সমক পার্থক্য। দেখ অ্যান্সার এসে 6.36। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটাই দেখ বিকল্প পদ্ধতি একটা সাহায্য নিয়েছে। বিকল্প পদ্ধতি সাহায্য নিয়ে ওই যাই বললাম সাব ফর্মুলা বিভিন্ন করেছে তৈরি, সেই সাব ফর্মুলা দিয়ে এটাকে করেছে। এখন বিষয়টা হলো এই সাব ফর্মুলাগুলো অযথা মাথায় রাখার কোনো দরকার নেই বলে আমি মনে করি, কারণ আলটিমেটলি অ্যান্সার একই আছে। বিকল্প পদ্ধতিতে করে অঙ্কটাকে এই পর্যন্ত কি তাহলে এই দিকে নিয়ে চলে গেছে। যাদের নতুন বই আছে বা পুরনো বই আছে তাদের কিন্তু সেভাবে ফলো করে নেয়, সেখানেও কিন্তু অ্যান্সারটা দেখ 6.36 ইয়ার্স খেয়াল করেছিস। তো সাব ফর্মুলাগুলো চাইলে মনে রাখতে পারিস, আর না মনে রাখলেও কোনো অসুবিধা নেই। সাব ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি বলছি তবুও একটুখানি এখানটায় বোর্ডে একবার শো করে দিচ্ছি। এটা মেইন ফর্মুলা যেটা আগে লিখেছিলাম। সাব ফর্মুলা বলছে হলো সামেশন অফ d স্কয়ার বাই n মাইনাস সামেশন অফ d বাই n এর হোল স্কয়ার। এটা হলো ভেদ মানটাকে বোঝাবে। d ফর বুঝতে পারছিস নিশ্চয়ই, সেই যে বিচ্যুতি প্রতিটা থেকে প্রতিটা কাল্পনিক গড় ধরে, ঠিক আছে। তো সামেশন d স্কয়ার বাই n মাইনাস সামেশন বাই d বাই n এর হোল স্কয়ার, আর তার রুট করলে কি পাচ্ছি? সমপার্থক্য পেয়ে যাবো। এটা আমি সাব ফর্মুলা বলছি, মানে চাইলে এটা দিয়েও করতে পারিস। আচ্ছা, আর যদি পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি থাকে তাহলে সাব ফর্মুলাটা কি হবে নিজেরাই বুদ্ধি দিয়ে বলতে পারিস। সামেশন অফ কি হবে?
এফ ডি স্কয়ার, এফ ডি স্কয়ার মানে শুধুমাত্র বি এর মাথাতেই থাকবে স্কয়ার অফ এফ ডি স্কয়ার বাই এন, ঠিক আছে। আর এইটা কি হচ্ছে সামেশন এফ ডি বাই এন এর হোল স্কয়ার। এটা করলে ভেদ মান পাবো, এর যদি বর্গমূল করে দিই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিএসটি পাবো, সিগমা পাবো। তাহলে আমরা চাইলে সাব ফর্মুলা দিয়েও করতে পারি, আমরা চাইলে মেইন ফর্মুলা দিয়েও করতে পারি, অ্যাকচুয়ালি অ্যান্সার একই আছে, ঠিক আছে। তো এখানে বেশ কিছু উদাহরণ ওই সাব ফর্মুলা দিয়ে ডিসকাস করেছে, কিন্তু দেখ উদাহরণ 8টা যদি উদাহরণ 8 একবার একটুখানি অবজারভেশনে নিয়ে চলে আসতে পারিস, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হতে পারে। দেখ মাত্র চারখানা ডেটা আছে যে 60, 70, 75, 90। আমি যদি একটু বোর্ডে শো করে দিই একটু 60, 70, 75 আর কি 90 তো, আর কি কি আছে এখানে 4, 6, 8, 2, ঠিক আছে। এবার আমরা কি করব দেখ, আমরা আইদার ওই এক্স বারটা পুরো বের করে নেবো যা বললাম, তাহলে প্রতিটা এক্স থেকে এক্স বার বিয়োগ করে তার হোল স্কয়ার করে তারপরে সামেশন এফ দিয়ে ভাগ করে নেবো, চলতে পারে। অথবা এই লজিকটা লাগাতে পারি, এখানে যেটা লাগিয়েছে যে এ বের করা যাবে কাল্পনিক গড়, কাল্পনিক গড় কি ধরেছে এখানে 75, কাল্পনিক গড় 75 যদি ধরা হয় তাহলে আমাদের একটা কলাম হবে এরকম যে ডি, ডি কলামটা কি x মাইনাস a, সেটা কত বল মাইনাস 15, মাইনাস 5, 0 আর 15, ঠিক আছে। এবার চাইলে আমরা কি বের করতে, এই যে ইউ বের করতাম সেটা দিয়ে এখানে করেছি, ইউটা না লিখে ওরা কি লিখেছে ডি ড্যাশ লিখেছে, তাহলে কি হবে x মাইনাস a বাই h, x মাইনাস a বাই h মানে কি এর লসাগু দিয়ে ভাগ হবে 5 দিয়ে ভাগ হবে মানে কি মাইনাস 3, 10 না 5, এটা হচ্ছে মাইনাস 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা এইবার দেখ কি হচ্ছে, আমাদের কি কি লাগবে সূত্র অনুযায়ী সামেশন অফ এফ ডি স্কয়ার। আচ্ছা এবার যদি ডি ড্যাশ বের করি তাহলে এখানে কি ডি বসিয়ে করব, কি করব ডি ড্যাশ স্কয়ার করব, তাহলে এখানটা ফর্মুলাটা হয়ে যাবে তখন ডি ড্যাশ স্কয়ার, আর এখানে কি হয়ে যাবে ডি ড্যাশ। তাহলে এইটার জন্য আমাদের কি কি বের করতে হবে, ডি ড্যাশ স্কয়ারটা বের করে ফেলতে হবে। ডি ড্যাশ স্কয়ার কত হচ্ছে 9, 1, 0, 9। আচ্ছা আর কি কি লাগবে দেখ, ডি ড্যাশ স্কয়ারের সাথে একবার f গুণ হয়ে বসবে, আর কি ডি ড্যাশের সাথে একবার f গুণ হয়ে বসবে। তাহলে আমাদের একটা কলাম বানাতে হবে এরকম যে f d ড্যাশ স্কয়ার এই কলাম, আরেকটা কলাম বানাতে হবে f d ড্যাশ, ক্লিয়ার। তাই করেছে দেখ, আর এর তো দেওয়া আছে যে 4, তাহলে 4 ইনটু -3 এটা গুণ হলে এইখানে বসবে -12, আর 4 ইনটু 9 গুণ হলে এটা বসবে যেটা এই গুণ হবে, তারপরে এগুলো সামেশন হবে, সামেশন নট অনেক কলাম হয়েছে এই ফর্মুলাটা হ্যাঁ। এখন দেখ না বিষয় আছে তোর ওইটার ক্ষেত্রে কলাম তো লাগবেই, কারণ ওইটার ক্ষেত্রে যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে সলভ করিস আলটিমেটলি তো ডি বের করতেই হবে, ডি বের করে তারপরে এক্স বার বের করতে হবে, তারপরে এক্স বার প্রতিটা এক্স থেকে বিয়োগ করতে হবে। যাই হোক আমি দুটোই ডিসকাস করে রাখলাম, যেটা সুইটেবল মনে হবে, মূল কনসেপ্টটাকে বুঝে নেওয়ার চেষ্টা, ঠিক আছে। তো এই হলো বিষয়, এরকম ভাবে বিভিন্ন উদাহরণ গেছে, ওকে। উদাহরণগুলো একটু দেখে নিবি প্রথমে, প্রথম 3টে উদাহরণ বেসিক্যালি, যে উদাহরণ 7, 8, 9 এই 3টেকে স্টার মেরে রাখ, উদাহরণ 7, 8, 9 এই 3টের উপর বেস করে তুই ম্যাক্সিমাম ভাবে সলভ করে ফেলতে পারবি। আচ্ছা এইবার একটু আবার ব্যাক করি, উদাহরণ 7-এর পেছন দিকে চলে আসি, একটু পেছনে এসে দেখ একটা হেডিং দেখতে পাচ্ছিস যে বিস্তৃতির আপেক্ষিক পরিমাপ সমূহ পাওয়া গেছে। আচ্ছা এখানে দেখ তো প্রথম একটা ইয়ে দেখতে পাচ্ছিস যে চতুর্থ পার্থক্য গুণাঙ্ক হেডিং আছে, ওইটাকে কেটে দে, চতুর্থ পার্থক্য গুণাঙ্কটাকে কেটে দে, পেন দে কেটে দে, কেটে দিস চতুর্থ পার্থক্য গুণাঙ্ক। আচ্ছা তারপরে কি আছে, গড় পার্থক্য গুণাঙ্ক আছে, আর আরেকটা কি আছে ভেদাঙ্ক আছে,
এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটাকে আইএমপি লিখে দিলাম, সরাসরি ইম্পর্টেন্ট। গড় পার্থক্য গুণাঙ্ক আমরা কিভাবে বের করব? আচ্ছা, আমরা কি অলরেডি গড় পার্থক্য বের করতে শিখেছি আগের দিন? আচ্ছা, গড় পার্থক্যকে মধ্যক বা মধ্যমা দিয়ে ভাগ করলে কি পাই? এই ব্যাপারটাকে প্রপারলি একটু ডিভিশনে আনো। এক, যে আমরা গড় পার্থক্য বের করতে শিখেছি আগের দিনের ফর্মুলার সাহায্যে, মড xi মাইনাস x বার বাই n, f থাকলে f দিয়ে গুণ করে সেটা গড় পার্থক্য। দুই, আগের দিন এইটা ডিসকাশন হচ্ছিল গড় বিস্তারাঙ্ক, মনে পড়ছে? গড় বিস্তারাঙ্ক আমরা কিভাবে বের করি? গড় পার্থক্যকে মধ্যক অথবা মধ্যমা দিয়ে ভাগ করি। মধ্যক অথবা মধ্যমা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা গড় বিস্তারাঙ্ক পাই, তাই তো? আচ্ছা, 3 নম্বরটা হলো যে যদি আমরা গড় পার্থক্য গুণাঙ্ক বের করতে চাই, যেটা এখন বের করতে চাইছি, গড় পার্থক্য কি গুণাঙ্ক, এই জিনিসটা কি? এই যেটা পেলাম গড় বিস্তারাঙ্ক, মানে 2 নম্বরে যেটা পেলাম, তাকে যদি 100% দিয়ে গুণ করি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমরা কি বের করতে চাই? শতকরা হিসাবে বের করতে চাই, মানে 100-এর মধ্যে শতকরা জিনিসটাই হলো গড় পার্থক্য গুণাঙ্ক। টেকনিক্যালি এটার ফর্মুলাটা কি দাঁড়ালো? যে গড় পার্থক্য বাই মধ্যক অথবা মধ্যমা ইনটু 100%। এটা হলো গড় পার্থক্য গুণাঙ্ক। ক্লিয়ার? দেখ, সেটাই লিখেছি, গড় পার্থক্য গুণাঙ্ক। ওকে, আচ্ছা, এইবার গড় পার্থক্যের আমি একটু শর্ট ফর্মুলাটা এখানে দাও লিখে রাখি, সামেশন এফ মড xi মাইনাস x বার বাই সামেশন এফ। এটা হলো পুরো গড় পার্থক্যের কেস। সিমিলারলি একটা সেম জিনিস কি থাকবে? সমক পার্থক্যের কেস। তো সমক পার্থক্যের জায়গায় কি হবে? সমক পার্থক্য নির্ণয় আমরা শিখলাম, জাস্ট আমাদের মেন সূত্র অনুযায়ী আমরা এটা বলতে পারি সামেশন এফ xi মাইনাস x বার তার হোল স্কয়ার বাই সামেশন এফ। ঠিক আছে, এবার এরপরে ডাইরেক্ট চলে আসছে হলো মানে এইখানে আর এই মাঝের এই জিনিসটার অস্তিত্ব নেই, আলাদা কিছু, আলাদা কোনো নাম বলা হয় না, ডাইরেক্ট বলতে পারিস এই জায়গাটায় চলে আসছে এই পজিশনটা, সেটা হলো ভেদাঙ্ক। ভেদাঙ্ক, ভেদাঙ্ক জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং এইটা রিলেটেড অনেক কোশ্চেনই খাইনি। ভেদাঙ্কের সূত্রটা কি বলছে? একই লজিক লাগবে, যে সমক পার্থক্য তাকে যদি আমরা কি মধ্যক দিয়ে ভাগ করি, এই জিনিসটা মধ্যকের উপর বেস করেই হয়, এই জিনিসটা মধ্যমা রোল নেই। সমক পার্থক্যকে যদি আমরা মধ্যক দিয়ে ভাগ করি তারপরে 100% দিয়ে যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? ভেদাঙ্ক। এই দুটো জিনিস খুব মনে রাখার চেষ্টা করবে, এটা দিয়ে শর্ট কোশ্চেন মানে 2 মার্কস বা এমসিকিউ আসে, যে ভাবটাকে শুধুমাত্র এই ডেটাটা দিয়ে দিল, বলে দিল সমক পার্থক্য সামথিং বলে দিল, আর বলে দিল মধ্যক এত, তো তার ভেদাঙ্ক নিয়ে অথবা একটু ঘুরিয়েও দিতে পারি, ভাব সমক পার্থক্য দিয়ে দিল আর ভেদাঙ্ক দিয়ে দিল, বললো মধ্যক নিল, 100 লিখবো 100%। ঠিক আছে, হ্যাঁ, আলটিমেটলি ভেদাঙ্কটা যখন বের করব তখন আমাদের কি হচ্ছে, একটা রেজাল্টে কিছু আসবে, পার্সেন্টেজ আসবে। আর যদি আমার একটু শর্ট কোশ্চেন ঘুরিয়ে দেয়, তোকে ভাব দিল সমক পার্থক্যের মান আর ভেদাঙ্কের মানটা দিয়ে দিল, দেখি ভেদাঙ্কটা তোকে কোশ্চেনের পার্সেন্ট দিয়ে লিখে দিল ভাব 50%, আলটিমেট পার্সেন্ট তো কেটেই গেল বলছে, তখন তোর মধ্যকটা বের করতে হবে ক্যালকুলেশন করে, বোঝা যাচ্ছে? বা সিমিলারলি এটাও বলতে পারো গড় পার্থক্য গুণাঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, এই হলো ভেদাঙ্ক। আচ্ছা, এইবার একটা জিনিস এই জায়গাটা একটু ফোকাস কর। ভেদাঙ্কের হেডিং এর আন্ডারে দেখ রোমান 1 2 3 4 বলে বেশ কিছু কথা লেখা আছে। এত কিছু কথা দরকার নেই, একদম রোমান করে চলে যায়। এই জায়গাটাকে একটু স্টার মেরে রাখ, তো হাইলাইট করে স্টার মেরে রাখ, আর ইম্পর্টেন্ট। বোঝা গেল তো কোন জায়গাটা কথা বলছি? ভেদাঙ্কের আন্ডারে রোমান 1 2 3 4 আছে,
4 নম্বরটাকে বলছি, ওখানে একটু স্টার মেরে ইম্পর্টেন্ট। এখানে কি বলছে দেখ, যদি দুটি পরিসংখ্যা বিভাজনের একই মধ্য, খেয়াল করবি দুটি পরিসংখ্যা বিভাজন মানে ভাব এরকম একটা লিস্ট আছে, এরকম আরেকটা লিস্ট আছে, দুটো পরিসংখ্যা বিভাজনের কি আছে, একই মধ্যক আছে, মধ্যকটা তাদের সেম মানে এক্স বার সেম, একই মধ্যক কিন্তু ভিন্ন সমাপ পার্থক্য হয়। ভিন্ন সমাপ পার্থক্য হলে কি হবে, একজনের সমাপ পার্থক্য যদি, এটা মুছে দিলাম, একজনের সমাপ পার্থক্য যদি সিগমা 1 হয়, আরেকজনের সমাপ পার্থক্য সিগমা 2, তাহলে একজনের যদি সিগমা 1 হয় আরেকজনের সমাপ পার্থক্য সিগমা 2 ওকে থাকে, তবে প্রথম বিভাজনের ভেদাঙ্ক কি হবে, এই যে সমাপ পার্থক্য, হ্যাঁ সিগমা 1 বাই x বার, x বারটা তো সেম ইনটু 100%, ওই এটা হলো প্রথম বিভাজনের সমপাত কি বলে ভেদাঙ্ক। আচ্ছা, আর দ্বিতীয় বিভাজনের ভেদাঙ্ক কি হবে, সিগমা 2 বাই x বার, বলতে পারি সিগমা 2 বাই x বার ইনটু 100%। এইবার তোকে যদি বলে যে এদের দুজনের অনুপাত নির্ণয়, হ্যাঁ তো ওইটাকে ভেদাঙ্কের যে ভেদাঙ্কের ইংলিশে বলা হয় হলো কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, সেইটা থেকে এটার একটা শর্ট নাম আছে, সেটা কি সিভি। তাহলে প্রথমটার জন্য আমি নাম দিতে পারি কি CV1, দ্বিতীয়টার জন্য CV2। তাহলে প্র্যাকটিক্যালি আমার কাছে চাইছে কি যে CV1 বাই CV2 ইকুয়ালস টু কি হবে, এটা বাই এটা, আলটিমেটলি 100% x বার সব কেটে গেল, কি পড়ে থাকবে সিগমা 1 বাই সিগমা। তাহলে যদি আমাদের সমপার্থক্য জানা থাকে, দুটো আলাদা পরিসংখ্যা বিভাজনের যদি সমপার্থক্য আমাদের জানা থাকে, যদি আমাদের কাছে চায় যে তাদের ভেদাঙ্কের অনুপাত কি হবে, তাহলে সিম্পল আমরা কি করব, মানে একজন আর আরেকজনকে ভাগ করে দেবো, আর একজন আরেকজনকে অনুপাতে রেখে দেবো। ঠিক আছে, এটা যদি হয় 8, এটা যদি হয় 4, তাহলে 8:4 লিখবো, কাটাকাটি গেলে যাবে 2:1 হলো, আর না গেলে সেটাই পড়ে থাকে। বোঝা গেল লজিকটা? এইভাবে বেশ কিছু অঙ্ক করতে হবে। তো আর কোন কোন স্পেশাল উদাহরণ দেখবি যেগুলো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কোন কোন স্পেশাল উদাহরণ দেখতে হবে। উদাহরণ 14, এগুলো স্পেশাল উদাহরণ 14 এক কোন চলকের 10টি মানে, তাই আছে তো। উদাহরণ 14 এক আর কি উদাহরণ 15, উদাহরণ 14 একটা দেখতে কি বলছে একবার দেখে নেওয়া যাক। 10টি মানের মধ্যে 50 থেকে পার্থক্য সমূহের বর্গগুলির সমষ্টি 250 হলে, খেয়াল করতে হবে পার্থক্য সমূহের বর্গগুলির সমষ্টির মান 250 হলে চলকের ভেদাঙ্ক নির্ণয় করতে বলছে। কি দিয়েছে কি বাকি আছে ভালো করে বুঝে নিতে হবে। মধ্যক দিয়েছে মানে কি x বার দিয়েছে, n দিয়েছে মানে 10 দিয়েছে, সামেশন অফ x মাইনাস 50 স্কয়ারটা দিয়েছে, কত দিয়েছে, ভ্যার দেয়নি কিছু বলে, মানে এই কোনটা দিয়েছে ভালো করে বুঝে নিন। লেখাটা পড়ার একবার, মধ্যক 50 থেকে পার্থক্য সমূহের বর্গগুলির সমষ্টি, এই যে পার্থক্য হচ্ছে তার যে বর্গ তার যে সমষ্টি সেটা 250 দিয়েছে। হ্যাঁ, এইটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে বেদ মান পাবো, ঠিক আছে। তাহলে এটা দিয়েছে
আচ্ছা সিগমার এবার সূত্র কি জানি, রুট ওভার 1/n সামেশন x মাইনাস x বারের হোল স্কয়ার। খেয়াল করো যেটা বললো তাহলে আলটিমেটলি কি সবকিছু আছে, ডেটা 10 আছে x মাইনাস 50 হোল স্কয়ার 250, তাহলে ওখান থেকে সিগমা পেয়ে গেলাম 5। এবার ভেদাঙ্ক বের করা যাবে, সিগমা বাই x বাই ইনটু 100%, তাহলে 5/50 ইনটু 100% 10%। বোঝা যাচ্ছে? উদাহরণ 14, উদাহরণ 15, এটা হলো স্টার 1। এই অঙ্কটা একটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ধীরে সুস্থে দেখবি এবং এই রিলেটেড অঙ্ক উদাহরণে আছে, উদাহরণটা আছে মানে এক্সারসাইজও আছে। এখানে কি বলছে, ডেটা পুট করার সময় ভুল হয়ে গেছে, এই কোশ্চেনটার মধ্যে বলছে। উদাহরণ 15 কোশ্চেনটায় বলছে যে ডেটা পুট করার সময় যদি ভুল হয়ে যায়, পুট করা ছিল 30 আর 20, তার পরিবর্তে দেখ পুট করেছে 5 আর 45। সত্যি সত্যি হ্যাঁ, সে ভুল লেগেনি, মানে যদি এরকম ডেটা পুট করার সময় বাই চান্স ভুল হয়ে যায় তো তার ব্যাকআপ কি হবে, তার প্ল্যানিং কি করবো যাতে আমরা খুব কুইকলি ওই জায়গা থেকে ক্যালকুলেশনটা করে বের করে দেবো। এরকম ঘটতে পারে তো, আরে তোকে এটা কম্পিউটারের সামনে বসিয়ে দিয়ে কিছু ডেটা পুট করতে হবে, কতগুলো এরকম ভাবে ইনফরমেশন পুট করতে হচ্ছে, তো হতেই পারে ভুল কোনো একটা টাইপ। এইবার সেটা যদি ভুল হয়ে যায়, সেইটা যদি ভুল হয়ে যায়, এখন সেটা যদি পুরো ক্যালকুলেশন করতে হয় একটা হিউজ টাইমের ব্যাপার, মাঝপথে কি করে করা যায় তার উপর বেশ করে একটা অঙ্ক। ঠিক আছে, তো একবার একটু দেখে নিন, এটা একটু বলেই দেখ টোটাল x খানা মান আছে, তাহলে n এর মান 100 বলতে পারি, 100 খানা আর কি মান আছে। বলছে কোন চলকের 100টি মানের মধ্যক ও সমক পার্থক্য যথাক্রমে 60 এবং 10। উদাহরণ 15 বলছি, ভুলক্রমে 30 আর 20 পরিবর্তে 5 আর 45 নেওয়া হয়েছে, সঠিক মধ্যক ও সঠিক সমক পার্থক্য নির্ণয় করো। আচ্ছা বেশ, প্রথমে আমাকে বল যে সামেশন x বাই 100 ইকুয়ালস টু 60 লিখতে পারি। মধ্যক বলেছে কত, 60 বলেছে, তো আমাদের টোটাল সংখ্যা কি আছে 100, তাহলে টোটাল যে কয়জন আছে তাদের যদি টোটাল যোগ করে n দিয়ে ভাগ করি কি পাবো, যেটা মধ্যক। তাহলে এখানে n এর ভ্যালু কত দিয়েছে 100, তাহলে সামেশন x কত পাচ্ছি 100 ইনটু 60 মানে 6000 পাচ্ছি, একই না, এটাই লিখেছি। আচ্ছা এবার দেখ, এবং সামেশন x স্কয়ার বাই 100 মাইনাস সামেশন x বাই 100 এর হোল স্কয়ার, এটা মানে আমরা সমক পার্থক্য স্কয়ার বলতে পারি, একই না। সামেশন অফ x স্কয়ার বাই 100 মাইনাস সামেশন x বাই n এর হোল স্কয়ার ইকুয়ালস টু সমক পার্থক্য স্কয়ার। তো সমক পার্থক্য এদেরই বর্গমূল ছিল, সমক পার্থক্যের মানটা দিয়ে দিচ্ছে না এই অঙ্কে 10, তাহলে কি 10 স্কয়ার। এবার দেখ তো এখানে কি কি ভ্যালু পুট করা যাচ্ছে, এই সামেশন x বাই সামেশন x তো পুট করা যাচ্ছে 6000, n পুট করা যাচ্ছে, এটাও তো আছে তাই তো, তাহলে শুধুমাত্র এইটার ভ্যালু বেরিয়ে চলে আসবে না, সিগমা তো বলে দিয়েছে, একই না। তো ওরকম ভাবেই সামেশন x স্কয়ার বের করেছে, কত বেরিয়েছে 3700 গুণ 100। ওকে, এইবার দেখ কি করলো, এই জায়গাটা লজিকটা একটু বুঝতে হবে। সামেশন x লিখছে সঠিক সামেশন x, কথাটা বুঝছিস, সঠিক সামেশন x কি হবে, ওই 6000 থেকে যে দুটো ভুল ঢুকিয়েছিল সেই দুটো কি হবে বাদ যাবে, যে দুটো ভুল ঢুকিয়েছিল কি কি ভুল ঢুকিয়েছিল 5 আর 45, সেটা দুটো বাদ যাবে, আর যে দুটো ঠিক সে দুটো এন্ট্রি নেবে, যোগ হবে, সিম্পল কনসেপ্ট। তাহলে কত হবে 6000, আর সামেশন x স্কয়ার থেকে কি হবে, তাদের স্কয়ার ফর্মগুলো বাদ যাবে, সামেশন x স্কয়ার প্রতিটা সংখ্যার বর্গ হিসাবে আছে, তাহলে কি 5 এর স্কয়ার বাদ যাবে আর 45 এর স্কয়ার বাদ যাবে, আর ওটার সাথে যোগ হবে কত 30 এর স্কয়ার আর 20 স্কয়ার, তাতে একটা জিনিস এলো 369250। এটা কি কি বেরোলো, একটা বেরোলো সঠিক সামেশন x বেরোলো, আর এটা সঠিক সামেশন x স্কয়ার বেরোলো। আচ্ছা এবার সঠিক মধ্যক কি হবে, সঠিক সামেশন x কে 100 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, আলটিমেটলি এটা একই বেরোলো 60 বেরিয়েছে, যেহেতু ওই যোগফলটা সেম ছিল, এটা আলাদা হতেই পারে বাই চান্স। আচ্ছা সঠিক সমক পার্থক্য, এই ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করতে হবে, সঠিক সামেশন x স্কয়ার বাই 100 মাইনাস সঠিক সামেশন x বাই n এর হোল স্কয়ার তার বর্গমূল।
তো সঠিক ভ্যালুগুলো যদি আমরা পুট করে দিই তাহলে সঠিক সমপার্থক্য বেরিয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে লজিক? ওকে, তো এই যে উদাহরণ খুবই ইম্পর্টেন্ট। উদাহরণ 16। হ্যাঁ, উদাহরণ 16 স্টার দিয়ে দিলাম। তারপরে উদাহরণ 19। একটা ছোট কথা, সব দুটো পরিসংখ্যার দুটো আলাদা আলাদা মধ্য বলে দিয়েছে। একজনের মধ্য বলেছে x1 বার আর একজনের মধ্য বলেছে x2 বার। একজনের x1 বার বলেছে আর একজনের x2 বার বলেছে। ঠিক আছে, তাহলে এদের পরিসংখ্যা দুটিকে যদি মিক্সড করে দেওয়া হয় তাদের মধ্যে তবে এই পরিসংখ্যা বলতে কি, পরিসংখ্যা আমি তালিকার কথা বলছি। মানে এইটা একটা তালিকা দিয়েছিল তার মধ্যে x1 বার আর একটা তালিকার মধ্যে x2 বার। ঠিক আছে, এবার এদের তালিকা দুটোকে যদি মিক্সড করা হয় তাদের মধ্যে মানে ব্যাপারটা বলতে পারি মধ্যকের মধ্য টাইপ অফ এরকম কনসেপ্ট নিতে পারি আমরা। দুটো মধ্যকের গড় সেন্স, হ্যাঁ কমন সেন্সে বলতে পারি x1 + x2/2। এখন বিষয়টা কি, এদের কি আবার লোক সংখ্যা আলাদা হতে পারে। যদি লোক সংখ্যা সিমিলার হয়, ভাব এখানেও 10 জনের মধ্যক ছিল, এটাও 10 জনের মধ্যক ছিল, তাহলে সিম্পলি কি হবে, এটা প্লাস এটা বাই এটা। কিন্তু যদি লোক সংখ্যা আলাদা হয়, ভাব এটা 10 জনের মধ্যক ছিল, এটা 15 জনের মধ্যক ছিল, তাহলে কি হবে, অনেকটা ওই ভেক্টরের কনসেপ্ট। এইটাকে তার পরিসংখ্যা দিয়ে গুণ করবো 10x1 বার আর এটাকে তার পরিসংখ্যা দিয়ে 15x2 বার ডিভাইডেড বাই কি হবে 10 + 50। সূত্রটাকে তাহলে আমরা এরকম বলতে পারি nx1 বার nx2 বার বাই m প্লাস। ক্লিয়ার? তো এইটার উপর বেস করে উদাহরণ 19 রয়েছে, দেখবি। আচ্ছা, আর হলো উদাহরণ 21। উদাহরণ 21 যে টাইপের অঙ্কের কথা আমি বলছিলাম, উদাহরণ 21-এর একবার ভেদাঙ্ক দিয়েছে মানে 5%, আর কি দিয়েছে, ভেদমান দিয়েছে 4। ভেদমান দেওয়া থাকলে সমপার্থক্য বেরোবে 2। আচ্ছা, এবার ভেদাঙ্কের সাথে কার সম্পর্ক আছে, সমপার্থক্য। ভেদাঙ্ক ইকুয়ালস টু কি, সমপার্থক্য বাই মধ্যক ইনটু 100%। ভেদাঙ্ক আর সমপার্থক্যের মান যদি বসে যায় তাহলে মধ্যকের মানটা বেরোবে। মধ্যকটাকে আমরা গড় বলি নাকি, গড় চেস, বোঝা যাচ্ছে যে টাইপের অঙ্কের কথা বলছিলাম। তো এরকম উদাহরণ 21-এর প্রতিটা উদাহরণকেই ভালো করে দিন, উদাহরণ 21-এর আন্ডারে যে কটা আছে। যাই হোক, এবার এইটার উপর বেস করে হোম টাস্ক কি করতে হবে, এমসিকিউ মনে আগের দিন দিয়েছিলাম কি, তো স্বাভাবিকভাবে এমসিকিউটা হোম টাস্ক থাকবে প্রথমে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি থাকবে, অতি সংক্ষিপ্ত 11 থেকে শুরু করে শেষ, অধিকরণে 11 থেকে শুরু করে 16 পর্যন্ত। এই প্রসঙ্গে বলে দিই, অতি সংক্ষিপ্ত 11 থেকে শুরু করে 16 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এই মাত্র যা যা উদাহরণ ডিসকাশন হবে, মানে উদাহরণ 14, 15, 16, 21 এইসবের উপর বেস করে আছে। ঠিক আছে, অথবা এই সমপার্থক্য বের করতে দিয়েছি এইসব আছে, তো কি করবি। আচ্ছা, এরপরে চলে আসে সংক্ষিপ্ত 6 অবধি হয়ে গেছিল। আচ্ছা, এরপরে কি থাকবে, 7-এর 2 করবি। একটু হোল্ড কর, 7-এর 2টা হলো উদাহরণে যেটা দেখলেই মাত্র সেই অঙ্কটা। 7-এর 2 করিস না, 7-এর 1 কর। 7-এর 1 করবি, ঠিক আছে। আচ্ছা, 8-এর করবি হলো 2 আর 3। ওকে, 9-এর 1 আর 9-এর 4। বেশ, এইটা প্রসঙ্গে একটা ছোট কথা বলার, 9-এর 4 তাই বলছে 10 টাকা পর্যন্ত শ্রমিক সংখ্যা 12, 20 টাকা পর্যন্ত 30। এখানে একটা ছোট খেলা আছে, 0 থেকে 10 যারা তারা কত পাবে, 12 টাকা।
কেন হবে? 20 টাকা পর্যন্ত তারা 20 টাকা পর্যন্ত আন্ডারে তো 10 টাকা পর্যন্ত লোকজনও আছে। হ্যাঁ, ও খালি তাহলে 11 থেকে 20 যারা 11 থেকে 20 টাকা যারা পাবে তারা পার্টিকুলার কতজন আছে? 30 মাইনাস মানে টোটাল হলো 30। তাহলে 30 মাইনাস 12 জন মানে 18 জন বলতে পারি। মানে এইখানে তোকে যেগুলো দিয়েছে এগুলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়েছে, মানে ক্রমযৌগিক পরিসংখ্যান, লজিকটা বোঝা যাচ্ছে? তার থেকে ঠিক আগের জিনিসগুলোকে বাদ দিয়ে যাবো। তাহলে 21 থেকে 30 যারা আছে তারা কত পাবে? 65 মাইনাস 30 মানে 35। এরকম ভাবে চলতে থাকবে, বোঝা যাচ্ছে? তারপর আবার একটা তারপরে আমরা ওখানে 0.5 যোগ করতে হ্যাঁ প্রয়োজন, সেটা মধ্যমা যদি বের করতে হয়, আর নয়তো নর্মাল মধ্যকের লজিক যেটা সেটা করবে। ঠিক আছে, ওকে। তাহলে হলো 9 এর 1 আর 4 দীর্ঘতে আয়, দীর্ঘ 1 এর 1 2 বলতে হলো ইংলিশ 2, ইংলিশ 1 এর রোমান 1 দিলাম, তারপর ইংলিশ 2 দিলাম। ঠিক আছে, লাগবে না, লাগবে না। আচ্ছা, এবার 5 এর 3, 5 এর 3 কি আছে? একটি অঞ্চলে একটি শিল্প উৎপাদন, এটা আছে তো? হ্যাঁ, এই অঙ্ক 5 এর 3 একটু বুদ্ধি করে করবি, ডিসকাশন করেছি অলরেডি। তারপর হলো 7 ইংলিশ 7, এটা কি বলছে? ভেদাঙ্ক নির্ণয় বের করা যাবে, সমপার্থক্য বের করে তারপরে আর মধ্যক লাগবে। আচ্ছা, তারপরে হলো এই যে 9 এর দাগের অঙ্কটা, 62 এর নিচে, 62 এবং 63 এর নিচে। ঠিক আছে, মানে এমনটা কি আছে? 62 থেকে 63, 63 থেকে 64। ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা, তারপরে 10, হ্যাঁ আর কি, 11 পার্থক্য নেই, পরিমাণ নেই। তারপরে হলো একদম শেষ অঙ্কটা 16। ওকে, এই হলো হোম টাস্ক থাকবে। আচ্ছা, এবার আরেকটা বিষয় হলো আগামী 1 সপ্তাহ ক্লাস অফ, হেভি আনন্দের হচ্ছে, আনন্দকর কিন্তু বাইরে ভিড়ভাট্টায় গিয়ে জড়ো হচ্ছে। ভুলেও কোনো রকম ঠাকুর দেখার কোনো প্ল্যানিং রাখিস না এই বছরের জন্য, এটা একটা সামাজিক বার্তা বলতে পারিস, ভিডিও আকারে দিচ্ছি। ঠিক আছে, তো আশা করি পরের বছর এইসব আনন্দ প্রচুর করবো আমরা। ঠিক আছে, কিন্তু এই বছর বাড়িতে থেকেই আনন্দ, ওই জন্য টিভি দেখ বা ইয়ে কর। তো আগামী তাহলে বৃহস্পতিবার পড়াচ্ছি না, আগামী সোমবারও পড়া হচ্ছে না, সোমবার মানে দশমী পড়ছে নাকি, তারপরে বৃহস্পতিবার পড়াবো সম্ভবত আগস্টের 29 তারিখ, পরের বছর পৌঁছে গেছে, মাথায় আগস্ট কেন ভুল, নভেম্বর না, নভেম্বরও না, অক্টোবরের 29 তারিখ পড়ছে। হ্যাঁ, অক্টোবরের 29 তারিখ বৃহস্পতিবার, আবার দেখবি অক্টোবরের 29 তারিখ পড়ছে।